ওভারঅল নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পার্ট 3 পড়ব, ফোর্স মোশন, বল ও গতিবিদ্যার সেকেন্ড পার্ট পড়ব। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। সেকেন্ড পার্টে আমাদের বিভিন্ন ধরনের যে প্রুফগুলো ছিল সেই প্রুফগুলো কমপ্লিট করে নিয়েছি। প্রুফগুলো কী কী ছিল? ভি সমান ইউ প্লাস এফ টি, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2f। এই প্রুফগুলো আমরা গাণিতিকভাবে পূরণ করেছিলাম, তার সঙ্গে সঙ্গে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রুফ করেছিলাম। ঠিক আছে, তো আজ আমরা এখানে পড়ব যেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা যে কোনো নাইনের এক্সাম থেকে তো শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ, ইভেন ইন্টারভিউতেও এই আজকে যে পোর্শনটা পড়াবো তো সেখানে ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সমস্ত জায়গায় এটা খুবই খুব ভ্যালুয়েবল জিনিস আমরা আজকে পড়বো। ঠিক আছে, তো জিনিসটা কী একটা রয়েছে নিউটনের ফার্স্ট গতিসূত্র, প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র আর নিউটনের থার্ড গতিসূত্র। ওকে, আমরা তিনটে জিনিস পড়ব। তাহলে চলো শুরু করছি। তো নিউটনের প্রথম গতিসূত্র কী বলেছিল? যে বাইর থেকে প্রযুক্ত বল দ্বারা, কি বলেছে? বাইর থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুকে, কি বলেছে? বাইর থেকে প্রযুক্ত বল দ্বারা, কি বলছে? বাইর থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে, আর গতিশীল বস্তু চিরকাল একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর গতিশীল হয়। তাহলে কি বলেছে? বাইর থেকে কোনো একটা প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে, আর গতিশীল বস্তু একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর গতিশীল হয়। যেমন একটা ধরে নিন, একটা খাপটাই ধরুন, এই খাপটাকে আমি যদি কোনো একটা বাইক থেকে যদি আমি বল না করি, এই চিরকাল স্থির অবস্থায় থাকবে। ওকে, চিরকাল স্থির অবস্থায় থাকে। আর এই যদি গতিশীল হয়, যেমন একটা স্পেসে রয়েছে এই বস্তুটা, স্পেসেকে যদি একবার ইনিশিয়েটিভ যদি একটা বল প্রয়োগ করে, বস্তুটা অনবরত গতিশীল হয়ে যায়, বস্তুটা থামার কিছু নেই। কেন? এখানে কোনো বাধা নেই। বাট আমরা যদি পৃথিবীতে এই বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে দিই, কিছুক্ষণ পরে নিচের দিকে নেমে আসে, কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এর গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে আমাদের পৃথিবীতে। সেই গ্র্যাভিটেশনাল ফোর্স তো নিচের দিকে ওকে টানতে থাকবে। তো সেই জন্য এই সূত্রটা সব জায়গায় বোঝাতে বলতে অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু থেকে গতিশীল বস্তু থেকে নির্দিষ্ট সরলরেখা বরাবর গতিশীল হয়। সিম্পল সূত্র। তাহলে প্রথম গতির সূত্রটা নিশ্চয়ই জানা গেল। এরপরে প্রথম গতির সূত্র থেকে আমরা কী জানতে পারবো? 1 নম্বর, প্রথম গতির সূত্র থেকে আমরা জাড্ডের ধর্ম জানতে পারবো। কি জানতে পারবো? জাড্ডের ধর্ম। জাড্ডটা কী জিনিস? বস্তুর মধ্যে মোট যতটা পরিমাণ জড় পদার্থ থাকে তাকে সেই বস্তুটা জাড্ড বলে। ওকে, বস্তুর যত পরিমাণ জড় পদার্থ রয়েছে তাকে জাড্ড বলে। জাড্ড দুই প্রকার জিনিস, একটা রয়েছে স্থিতিজাড্য আর একটা রয়েছে গতিজাড্য। মানে মেনলি জাড্য বলতে কি? জাড্য বলতে নিজেকে রেজিস্ট্যান্স করার ক্ষমতা। মানে কোনো একটা বস্তু সে চাইবে কি, সেই বস্তুটা চাইবে সে তার নিজের অবস্থানটা বজায় রাখতে চেষ্টা করবে। তার মানে কি?
স্থিরবস্তু চিরকাল সে স্থিরবল থাকার চেষ্টা করবে, তাকে যতক্ষণ না পর্যন্ত আমি কোনো বাইর থেকে শক্তি প্রয়োগ করছি বা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি, তাকে আমি মুভমেন্ট করানোর জন্য বাইরে থেকে যতক্ষণ না পর্যন্ত বল প্রয়োগ করছে ততক্ষণ পর্যন্ত সে নিজের ধর্মটাকে বজায় রাখার চেষ্টা করবে, তার আপ্রাণ চেষ্টা করবে যে ধর্মটা বজায় রাখার চেষ্টা করবে। তো সেটাকেই বলছে জাড্য। জাড্য তার মানে কি? স্থিতিজাড্য আর একটা গতিজাড্য। এবার স্থিতিজাড্যের একটা উদাহরণ দিলাম, একটা গতিজাড্যের উদাহরণ দিলাম। স্থিতিজাড্যের একটা উদাহরণ কি? ধরুন একটা আপনি বাসে যাচ্ছেন, তো বাসটা থেমে রয়েছে, আপনি বাসের সিটে বসে আছেন, হঠাৎ করে বাসটা চলতে শুরু করলো। তো আপনি কি করবেন বলুন তো? বাসটা যখনই হঠাৎ করে চলতে শুরু করবে তখন আপনি কোন দিকে হেলে পড়েন বলুন তো? আপনি পিছনের দিকে হেলে পড়েন। এর কারণটা কি বলুন তো? আপনি তো সামনের দিকে হেলে যাওয়ার কথা, কিন্তু পিছনের দিকে হেলে পড়েন কেন? এর কারণটা হচ্ছে যে যখন বাসটা যখন হঠাৎ করে গতিশীল হয়, তো বাসের মধ্যে সংযোগস্থলে অবস্থিত আপনার যে পা, আপনি গতিশীল হয়ে যাচ্ছে, এমনকি আপনার বডিও গতিশীল হচ্ছে, কিন্তু আপনার মাথা তখনও পর্যন্ত স্থিতি অবস্থায় রয়েছে। আপনার পাটা গতিশীল হচ্ছে কিন্তু আপনার বডি এখনও পর্যন্ত কী রয়েছে? স্থিতিশীল অবস্থায় রয়েছে। সে সবসময় স্থিতি থাকার অবস্থায় বজায় রাখার চেষ্টা করবে। তো বজায় রাখার চেষ্টা করার জন্য কি? সে তার আগের অবস্থা থেকে বেরোর চেষ্টা করবে, সেই জন্য আপনি কী হবেন? আপনি পিছনের দিকে হেলে যাবেন। একই রকমভাবে গতিজাড্যের উদাহরণ করা যায়। ধরো গাড়িটা হঠাৎ করে চলতে হঠাৎ করে একটা তীব্র ব্রেক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? আপনি সামনের দিকে চলে যাবেন। ব্রেক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পিছনে যাওয়ার কথা, কিন্তু সামনের দিকে হেলে পড়েন। এর কারণটা কি? এটা একটা গতিজাড্যের উদাহরণ। গতিজাড্যটা কীরকম করে হচ্ছে? তো আপনি যদি বস্তু যখন এগোচ্ছে, তো আপনিও এগোচ্ছেন, আপনার মাথা বস্তুটার সঙ্গে ম্যাচ আপ করে নিচ্ছে, তো সেজন্য তার সঙ্গে সঙ্গে সেও গতিশীল হচ্ছে। তো হঠাৎ করে যখন বন্ধ করছে, তো আপনারও মস্তিষ্ক তখনও পর্যন্ত ভাবছে সে গতিশীল রয়েছে, আপনার তখনও ভাবছে সে গতিশীল রয়েছে, কিন্তু সে তো তো গাড়িটা ব্রেক করার সঙ্গে সঙ্গে বস্তুটা তখন সে গতিশীলতার জন্য সে সামনের দিকে এগিয়ে যায়। ওকে, এটা রয়েছে আপনার গতিজাড্যের উদাহরণ, আর এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। ওকে, এরপরে আরও অনেক কেস রয়েছে, এই কেসগুলো মেনলি এইগুলো কেস রয়েছে। আপনি ধরুন একটা পরীক্ষা করা যেতে পারে, তো আপনার স্থিতিজাড্য গতিজাড্যের বিভিন্ন ধরনের কেস রয়েছে। যেমন একটা পরীক্ষার মধ্যে একটা গ্লাস নিন, গ্লাসের মধ্যে একটা কার্ডবোর্ড নিন, তার উপরে একটা কয়েন রাখুন, কার্ডবোর্ডটাকে একটা টোকা মারাতে সঙ্গে সঙ্গে কার্ডবোর্ড বেরিয়ে চলে যাবে, আর টোকনটা ঠিক গ্লাসের মধ্যে পড়ে যাবে। এটা একটা ভালো উদাহরণ, এটা একটা স্থিতিজাড্যের উদাহরণ। ওকে, ঠিক আছে, চলুন তাহলে আমরা সেকেন্ড ল পড়ছি। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড গতিসূত্র কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ যেদিকে ক্রিয়া করবে প্রযুক্ত বল সেদিকে ক্রিয়া হয়, এটাই বলেছিল আমরা দ্বিতীয় গতিসূত্র। তাহলে কি বলেছিল? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ যেদিকে কাজ করবে প্রযুক্ত বল ওই দিকেই কাজ করে। ওকে, তাহলে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই? প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই, নট বলের ডেফিনেশন। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপটা বের করতে পারি। কি বের করতে পারি? বলের পরিমাপ বের করতে পারি। কি করে বের করব? তো প্রুফটা করবো আমরা, তাহলে P = mF, এই প্রুফটা আমরা করব। তো কী করে করব? দেখুন, যে এভাবে লিখতে থাকতে হবে যে মনে করি m ভরের কোনো একটা বস্তু u প্রাথমিক বেগ নিয়ে চলছিল, ওর উপর p বল প্রয়োগ করলে t সময় পর ওর অন্তিম বেগ হয় v। তো
ওর ভরবেগ কত রয়েছে তাহলে? প্রাথমিক ভরবেগ কত রয়েছে? এম ইন্টু ইউ, ভর ইন্টু বেগ। তো ভরবেগটা কী রাশি বলুন তো? ভরবেগ একটা স্কেলার রাশি, ভর ইন্টু বেগ এটা স্কেলার রাশি, বেগ একটা ভেক্টর রাশি কিন্তু তার সঙ্গে মাল্টিপল হয়ে ভর, কিন্তু তার এটা একটা স্কেলার রাশি ভরবেগ। কোনো একটা বস্তুর মধ্যে মোট যত পরিমাণ ভরবেগ বলা হয় থাকে এম ইন্টু ইউ, তাহলে অন্তিম ভরবেগটা কি? অন্তিম ভরবেগটা রয়েছে তাহলে এম ইন্টু বি। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন কি রয়েছে? ভরবেগের পরিবর্তন রয়েছে এম ইন্টু ভি মাইনাস ইউ। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত রয়েছে? এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তো এটাই কি বলেছে। আর আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি, প্রথম দ্বিতীয় লেকচারে আমরা কি পড়েছিলাম? ভি মাইনাস ইউ বাই টি সমান এফ, হ্যাঁ কি না? ভি মাইনাস ইউ বাই টি সমান কি? এফ না? ত্বরণ মানে কি? বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, সেই ত্বরণ এফ। অতএব অ্যাকর্ডিং টু সেকেন্ড ল ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে পি ইজ ইকুয়ালস টু এম ইন্টু এফ, এটাই প্রমাণ, তাই না? প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে পি এম ইন্টু যদি পি ইজ ইকুয়ালস টু কে ইজ ইকুয়ালস টু 1, তো এম ইজ ইকুয়ালস টু এফ। ওকে, ঠিক আছে, ইকুয়ালস টু এম এ প্রমাণ হয়ে গেল। এনি ডাউট? ওকে, এবার এই বলের মান কী হবে? পি এর মান, এই যে পি এর যে মান আছে, এবার যদি পি এর মান এর, তাহলে পি এর একক মান সব বের করব। পিটা হচ্ছে আমরা কী বললাম? প্রযুক্ত বল, এমটা কি বললাম? ভর, আর এটা কি রয়েছে? ত্বরণ। ওকে, তো প্রযুক্ত বলকে আমরা দুভাগে ভাগ করে দিয়েছি। একটা পরম মান অনুযায়ী প্রযুক্ত বল আছে, একটা অভিকর্ষজ মান। এরপর পরম মান আমাদের কি আছে? পরম মান অনুযায়ী এর দুটো ইউনিট রয়েছে, একটা সিজিএস ইউনিট, একটা রয়েছে এসআই ইউনিট। এরও রয়েছে সিজিএস ইউনিট, একটা রয়েছে এসআই ইউনিট। ওকে, তো পরম মানটা কি রয়েছে? পরম মানটা যেগুলো আমরা বেশি ইউজ করি, তো সিজিএস ইউনিটে কি রয়েছে? সিজিএস ইউনিটে আমার রয়েছে ডাইন। এক ডাইন সমান কি? ফোর্সের একক কি তাহলে? এটা রয়েছে ফোর্সের এককটা কি? ডাইন। এটা রয়েছে আমার সিজিএস ইউনিট। ওকে, এক ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এর যদি বলে 1 ডাইন একক কী বের করতে হবে, তাহলে কী বলতে হবে? 1 গ্রাম কোনো একটা বস্তুর বাইর থেকে যা প্রয়োগ করে, মানে বাইর থেকে যা প্রয়োগ করে 1 গ্রাম কোনো একটা বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়, তাকেই 1 ডাইন বলা হয়ে থাকে। আর এসআই ইউনিট ওর কী রয়েছে? 1 নিউটন সমান 1 মিটার ইন্টু 1 কেজি, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 1 কেজি সমান কি আমরা জানি? 1000 গ্রাম ইন্টু 1 মিটার সমান 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 1000 ইন্টু এত, 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। একে আমরা কী বললাম এক্ষুনি? গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার সমান ডাইন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। 1 নিউটন সমান 10⁵9, 1 নিউটন সমান 10⁵ টাইম। ওকে, আর অভিকর্ষজ একক কোনটা রয়েছে? গ্রাম ভার, আর এসআই ইউনিটে কেজি ভার। 1 গ্রাম ভার সমান কি? 980 কি হয়? ডাইন, আর এটার মান 9.81 নিউটন। ওকে, 1 নিউটন কেজি ভার সমান 9.81 নিউটন। ঠিক আছে, ওকে। এরপর আমরা ফোর্সে আসার আগে 3 নম্বর গতিসূত্রটা পড়ে নিই, তারপরে আমরা ফোর্সের সম্বন্ধে আর কিছু পড়ব। 3 নম্বর কী ল পড়েছিল? ফার্স্ট ল, সেকেন্ড ল, আর ফোর্স থার্ড ল। থার্ড ল কি বলেছে?
না, ফোর্সের কি আগে থার্ড ল পড়ে নেই আগে। থার্ড ল কী বলেছিল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটা সকলেই জানে। এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এটা রয়েছে। যেমন ধরুন একটা বন্দুক থেকে যখন একটা আপনি রিভলভার থেকে যখন গুলি চালায়, তার সঙ্গে সঙ্গে হাতে একটা কম্পন অনুভব করে। এর কারণ কি, যখন একটা বাইক কী করে, যখন বেরিয়ে যায় তখন এই যখন ক্রিয়াবল প্রয়োগ করে, এরপরে যদি এরপর বারুদের উপর যে ধাক্কা দেওয়া হয়, বারুদ দিয়ে যখন ফাটানো হয়, তখন অপোজিট দিকে এই গুলিও তার উপর একটা প্রতিক্রিয়া বল দেয়। সেই জন্য কী হয়, হাতটা কেঁপে ওঠে বা পিছনের দিকে বেরিয়ে আসে। যেমন করে প্রতিক্রিয়া বলে আরেকটা উদাহরণ, যেমন করে ক্যাচ ধরার সময় কী হয়, যখন বলটা হাতের মধ্যে আসে, হাতের মধ্যে যখন বলটা রয়েছে, তো বলটাও বলের উপর যখন ক্রিয়াবল প্রয়োগ করে, হাতের উপরে ক্রিয়াবল প্রয়োগ করে, তো হাতও কী করবে, তার উপর প্রতিক্রিয়া বল, সেই জন্য বলটা বেরিয়ে যাওয়ার পরে না। সেই জন্য এই প্রতিক্রিয়াটা কমানোর জন্য আমরা কী করি, ক্যাচ ধরার সময় আমরা হাতটাকে পিছনের দিকে নিয়ে চলে যাই, তাহলে কী হয়, প্রতিক্রিয়াটা কমে যায়। এটা হচ্ছে থার্ড ল। আমরা বহু ইউজ করতে পারি, ওকে, সমস্ত জায়গায় ভালোভাবে ইউজ করতে পারি। আর থার্ড ল সবথেকে বেশি যে রকেট যে উৎক্ষেপণ হয়, তো থার্ড ল অনুযায়ী কাজ করে। রকেটে কী হয়, এই ধরুন রকেটের এখানে ফুয়েল ইঞ্জিন, এখান থেকে ফুয়েল বেরোচ্ছে, তাহলে কী হয়, বাতাসের উপরে আপনি ক্রিয়া বল প্রয়োগ করছি, তো বাতাসে কী করবে, এর উপরে একটা প্রতিক্রিয়া বল করবে, তো সেই জন্য রকেট উপরের দিকে উঠে আসে। ওকে, ঠিক আছে। তো ফোর্সের সম্বন্ধে কিছু আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের পড়তে হবে। তো সেটা হলো ফোর্সের মাত্রা কি বললাম, পি ইকুয়ালস টু আমরা কি জানি, এম ইন্টু এফ। তো এম ইকুয়ালস টু কি, এটা ভর একক, তাহলে এর একক হচ্ছে এম ইন্টু এটা কি LT - 2, দ্যাট ইজ কল্ড MLT - 2। আর ফোর্স কি রাশি, একটা ভেক্টর রাশি, বাট ভরবেগ কি রাশি, ভরবেগটা কি M ইন্টু ভি। তো এর মাত্রা কি MLT - 1। ঠিক আছে, কী করে আসে, ভরবেগটা কী রাশি, স্কেলার রাশি। ঠিক আছে, তো ধরুন একই বেগে যাচ্ছে, ধরুন এও 40 কিলোমিটার, এও 40 কিলোমিটার, দুটো ট্রাক রয়েছে, দুটোই 40 কিলোমিটার রয়েছে। ঠিক আছে, তো দুটোই 40 কিলোমিটার বেগে যাচ্ছে। তো এর ধরুন এতে গাড়িতে লোড নেই, বিনা লোডে গাড়ি যাচ্ছে, তো এর গাড়ির লোড কম, আর একই গাড়ি, এর গাড়ির লোড রয়েছে, এটা ফুল লোড রয়েছে। তো কাকে আপনি বলুন তো, কাকে ব্রেক তাকে থামানো সহজ, এখানে হয়তো কোনো একটা ব্যারিকেড লাগানো আছে, এখানে থামাতে হবে, কাকে থামানো সব থেকে সহজ বলুন তো, এই গাড়িটাকে। কেন বলুন তো, এর ভরবেগ কম হওয়ার জন্য সহজেই থেমে যাবে, বাট এর ভরবেগ বেশি হওয়ার জন্য একে থামতে অনেক দূরে গিয়ে থামাতে হবে। ওকে, ঠিক আছে, ওকে। আর যেহেতু কি বললাম এখন, ফোর্স একটা ভেক্টর রাশি, তার মানে কি, এবারে একটা ফোর্সকে কী করা যায়, কতগুলো কম্পোনেন্টে ভাঙা যায়। ধরুন একটা বস্তুকে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস ধরলাম, এখানে বস্তু রয়েছে, একটা বস্তুকে একটা পি বল প্রয়োগ করে টানলাম, তো একটা অ্যাঙ্গেল করে টানলাম, তো সেই ফোর্সটা দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যায়। ওকে, যেদিকে থিটা অ্যাঙ্গেল পড়বে সেদিকে সবসময় কস থিটা আসে, পি কস থিটা, অপোজিট দিকে পি সাইন থিটা। ওকে, তো এরপর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আনতে হয়। যদি বস্তুটা গতিশীল না হয় তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে হয়, যদি বস্তুটা গতিশীল হয় তাহলে ওর উপরে একটা ইনার্সিয়া ফোর্স এম ইন্টু অ্যাক্সেলারেশন অপোজিট দিকে কাজ করবে। ওকে, এরপর ধরুন একটা পাখি উড়ছে, পাখি কী কাজ করে, পাখি ডানা দিয়ে এই দুটো ডানা দিয়ে সে বায়ুর উপরে একটা প্রতিক্রিয়া বল, বায়ুর উপরে একটা ক্রিয়াবল প্রয়োগ করে। তো এখন এটা কি সমান্তরালের ফর্মুলা চলে এসছে, এটা সমান্তরাল ফর্মুলা। ধরুন এই যে প্রতিক্রিয়া বলটা এরকমভাবে কাজ করছে,
তো এর অনুযায়ী এর একটা প্রতিক্রিয়া বলে কর্ণ বরাবর এরা প্রতিক্রিয়া কাজ করে, সেই জন্য সে সামনের দিকে এগিয়ে যায়। ওকে, যেমন ধরুন এই একটা ফোর্স দিচ্ছে, এই একটা ফোর্স দিচ্ছে, এই একটা ফোর্স 1, এই একটা ফোর্স 2। এই যে দুটো ফোর্স দিচ্ছে একটা অ্যাঙ্গেলে করে দিচ্ছে, এই যে থিটা অ্যাঙ্গেল করে দিচ্ছে, ঠিক আছে। এই ফোর্স যে অ্যাঙ্গেল করে দিচ্ছে, তো একটা সমান্তরিক্যাল ফর্মুলা অনুযায়ী তো এই ফোর্সের একটা রেজাল্টেন্ট ফোর্স পাওয়া যায়, এই যে রেজাল্টেন্ট ফোর্স পাওয়া যায়, ঠিক আছে। এই রেজাল্টেন্ট ফোর্সটা রয়েছে যেটা রেজাল্টেন্ট ফোর্সের সঙ্গে আলফা কোণ করে, রেজাল্টেন্ট ফোর্সের দিকে বস্তুটির এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স এই বস্তুটির ডাইরেকশনকে নির্দেশ করে থাকে, এটা এই বরাবর বস্তুটা গতিশীল হতে থাকে। যেমন করে একটা পাখি যখন এখানে দুটো ডানার উপরে ডানার ভর দেয় তখন তার রেজাল্টেন্ট ফোর্স এটা, তো এই বরাবর সে সামনের দিকে এগিয়ে যায়, ঠিক আছে। যেমন করে আপনি ধরুন একটা বোট রয়েছে, বোট রয়েছে, তো বোট কী করে, বোটেও আপনি যখন আপনি এর উপরে একটা দাঁড় লাগানো থাকে, তো এটা কী করে, তো এরও দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যায়, দুটোর উপরে ফোর্স প্রয়োগ করছে, তো দুটোর উপরে একটা দড়ি লাগানো রয়েছে, তো টানছে যখন ধরুন একটা এটা বোটের সঙ্গে দড়িতে টানা হচ্ছে, এটা তো টানার সঙ্গে সঙ্গে তো এর সঙ্গে যখন থিটা কোণ করছে একটা এফ কস থিটা, এফ সাইন থিটা কাজ করছে, নাকি না? তো এফ কস থিটা কী করবে, এরা অনুভূমিক বরাবর পাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এফ সাইন থিটা কী করবে, তার অপোজিট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে এফ সাইন থিটাকে কমাতে হবে, সেই জন্য এফ সাইন থিটা যদি এদিকে কাজ করে তাহলে আমাকে অপোজিট দিকে কী করতে হবে, পাল লাগাতে হবে এখানে, তাই জন্য আমাকে পাল দিতে হয়। তো পাল দিলে কী হয়, তার এই যে দুটো কম্পোনেন্ট একে অপরের সঙ্গে প্রতিমিত হয়ে যায়, তাই এফ কস থিটার জন্য সে সামনের দিকে এগিয়ে চলে যায়। ওকে, আর যদি রেজাল্টেন্ট ফোর্সের মান বের করতে হয়, তাহলে এই রেজাল্টেন্ট ফোর্স আর ইজ ইকুয়ালস টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কস থিটা, আর সমান এটা হয়ে থাকে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হবে। টেন আলফা সমান F2 cos আলফা বাই 1 প্লাস F1 প্লাস F2 সাইন আলফা। ওকে, F2 cos আলফা বাই F1 প্লাস F2 সাইন আলফা। ওকে, থ্যাংক ইউ। এটা আমাদের থার্ড পোর্শন কমপ্লিট হয়ে গেল, আর আমাদের একটা লাস্ট একটা ভিডিও থাকবে, সেটার মাধ্যমে আমরা বল ও বেগের সমস্ত যতগুলো আছে সেগুলোকে আমরা কমপ্লিট করে নেব। ওকে, থ্যাংক ইউ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব বাটনটা দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন।